যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে ঠিক সেই সময় নির্বাচন হবে। আমার আত্মবিশ্বাস, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন আর সেই সংবিধানের দোহাই দিয়ে তিনটি একতরফা নির্বাচন, সংবিধান আর নির্বাচন ব্যবস্থার এই যে পরিবর্তন, সেটাও আওয়ামী লীগকে স্বৈরশাসক হওয়ার পথ তৈরি করে দিয়েছে বলেই মনে করা হয়। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ। ওই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল এবং যে সরকার ব্যবস্থা কিংবা নির্বাচন ব্যবস্থার জন্য দলটি আন্দোলনও করেছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। 2011 সালে সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংবিধান সংশোধন করে ফেলে আওয়ামী লীগ। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে ফিরিয়ে আনে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি। ছাত্র জনতার বিপ্লবে যখন কর্তৃত্ববাদী সে শাসন আমলের পতন ঘটেছে, তখন রাষ্ট্র সংস্কারের আলোচনার সঙ্গে দাবি উঠেছে সেই সংবিধান পুনর্লিখনের। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সংশোধনের সুযোগ আছে সেখানে পুনর্লিখন কেন? পুনর্লিখনের প্রশ্নটা এসছে তিনটি কারণে। প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে, এমনকি 17টা সংশোধনীর পরে, সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। শুধু সহজই নয়, আসলে এই সংবিধান স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথই খুলে দেয়। এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে যে সংবিধান এখন যেভাবে আছে সেখানে তার 1/3 হাত দেওয়ার জায়গা নেই। অ্যামেন্ডমেন্টের থেকে রিরাইটই ভালো। হ্যাঁ, কারণ তাহলে অ্যামেন্ডমেন্ট করলে তো এদের স্পিরিটটা পারসিউড হচ্ছে না, এই বিপ্লবের স্পিরিটটা পারসিউড হচ্ছে না। কারণ আপনারা এখন দেখতে পারেন যে এরা অনেকেই বলছে না এমন ফর্ম না যে ফর্মের আওয়ামী লীগ আছে। বস্তুত প্রায় 17 বছরের একনায়ক শাসন আমলে সব মিলিয়ে সংবিধানের 4টি সংশোধনী আনে আওয়ামী লীগ এবং এর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয় সংবিধানের মৌলিক কাঠামো ও সাধারণ কাঠামোতে। রাষ্ট্রবিজ্ঞানীরা পুনর্লিখনের ব্যাপারে যে জোর দিচ্ছেন তার অন্যতম কারণ, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের পরিবর্তন দরকার সংবিধানে, তার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে নানা ধরনের কাটাছেঁড়ার মাধ্যমে। যেমন সংবিধানের প্রথম ভাগের 7খ অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য পন্থায় সংশোধনের অযোগ্য হবে। এবং 7-এর কতে বলা হয়েছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা সেটি করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। একটা সংবিধান পরিবর্তনের ধারা যদি না থাকে, হ্যাঁ, কারণ আমরা তো জানি যে এভরিথিং ইজ এভার চেঞ্জিং। যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল, যেটা মূল আইন, সর্বোচ্চ আইন বাংলাদেশের কনস্টিটিউশন, সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। আর যেহেতু অনেকগুলো কনস্টিটিউশন এসেছে, অনেক বিষয়ে অ্যাকোমোডেট করতে হবে, এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই। রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। কিন্তু সংবিধানের সংযোজন কিংবা বিয়োজনের অধিকার তো আইনসভা বা সংসদ দ্বারা সীমাবদ্ধ। এমন অবস্থায় পুনর্লিখন কিভাবে সম্ভব? এই যে রক্ত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির রক্ত না, এটা কোনো পলিটিক্যাল ব্যানারের রক্ত না, তাহলে এটা আপামর জনতার রক্ত। ইনডিসক্রিমিনেটলি সবাই রাস্তায় নেমে এসেছে। অতএব এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ একটা অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই। এই গভর্নমেন্ট সেটা আইন নৈতিকতার দিক থেকে তাদের এই স্যাংশন আছে, ম্যান্ডেট আছে যে তারা একটা কনস্টিটিউশন পুনর্লিখন করতে পারে। মোটা দাগে বিশ্লেষকরা যে 3টি পদ্ধতির কথা বলেছেন, তাতে 1972 সালের সংবিধান লেখার জন্য গঠিত গণপরিষদের আলোকে আরেকটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব রাজনৈতিক দল ও পক্ষগুলোকে ডেকে কনস্টিটিউশন কনভেনশন কিংবা আলোচনার ভিত্তিতে পুনর্লিখনের ব্যাপারটি সামনে আনছেন। এক্ষেত্রে গণভোট নেওয়া হবে কিনা এ নিয়ে মতপার্থক্য আছে বিশেষজ্ঞদের মধ্যে। যে 3টা পদ বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে গণভোট করতে হবে। প্রত্যেকটা মানুষ যেন বলতে পারেন
তারা এটা পছন্দ করছেন অথবা করছেন না। এই আলোচনাটা সবাইকে করতে হবে, সবাই করে সেই তারই একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো। স্যার, পলিটিক্যাল পার্টিসগুলোর এখানে আসলে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করতে হবে, কারণ না রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। এসব বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা বিরাজমান সংবিধানের একটা উল্লেখযোগ্য পরিবর্তন চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শপথ নেওয়া থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার আগের সংবিধান অনুসরণ করে চলেছে। যদিও এরই মধ্যে আগের সংবিধানের কয়েকটি আইন রহিত করে কয়েকটি অধ্যাদেশ জারি করেছেন বর্তমান রাষ্ট্রপতি, যেগুলো আইন আকারে বৈধতা না দিলে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। প্রশ্ন ছিল, যদি শেষমেশ সংবিধানের যে আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা যদি না হয় তাহলে কি হবে? সংবিধানটার পুনর্লিখন না হয়, স্থায়ী ব্যবস্থা না করা যায় যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে না, জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, যে সমস্ত স্ট্যাটিউটরি বডি আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার নিশ্চয়তা বিধান যদি না করতে পারেন তাহলে বাংলাদেশ বৃত্তের মতো আরো ভয়াবহ এক স্বৈরাচারের কবলে পড়বে। আমি মোহাম্মদ ইউনুস। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান পুনর্লিখনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। তাই পুনর্লিখন না সংশোধন, গণপরিষদ না গণভোট, নাকি কোনোটাই নয়, এসব ব্যাপারগুলো নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বা ঘোষণার জন্য। অন্তর্বর্তীকালীন আজহার লিমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।